গ্রামের কাহিনী। গ্রামটি ছিল অত্যন্ত ছোট। কয়েকটা পরিবার সেখানে বসবাস করত। গ্রামের রাস্তাঘাট, আলো, জল তেমন কিছুরই সুবিধা নেই। গ্রামের লোকজন অন্যের জমিতে চাষাবাদ করে কোনো রকমে দিন কাটায়। কিন্তু এই গ্রামের মাথা বীরু নামে এক মস্তান ছিল। তার হাঁক ডাকে বাঘে গরুতে এক ঘাটের জল খেত। তার গ্রামের প্রতিটা পরিবার ভয় সিটিয়ে থাকত। গ্রামের পরিবারে কোনো সন্তান জন্মালে বীরুর কাছে খবর চলে যেত। শিশুটি যখন একটু বড় হতো তখনই বীরু তার মা বাবার কাছ থেকে ভয় দেখিয়ে জোর করে ছিনিয়ে নিয়ে যেত। এক একটা পরিবারের এই আর্তকান্না যেন গোটা গ্রামটাকে নিস্তব্ধ করে ফেলত। এক একটা পরিবারের বাচ্চা নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে দিত। এছাড়াও পরিবারের লোকেরা সারা দিনে সামান্য যা রোজগার করত তার থেকেও বীরুকে ভাগ দিতে হতো। এইভাবেই দিনের পর দিন বীরু মোস্তানের অত্যাচারের সীমা বাড়তেই থাকলো। কিন্তু ইতিহাসের জবাব দেবে। ঠিক পাশের গ্রামে ঝিমলি নামে এক প্রতিবাদী মুখ হয়ে উঠেছিল। এই ঝিমলি বীরু মস্তানের ঠিক বিপরীত। সে তার গ্রামের মানুষদের আপদে বিপদে এবং ভালো মন্দে সর্বদা নিজেকে জড়িয়ে রাখত। তার গ্রাম ছিল তার কাছে মায়ের মতো। কিন্তু এদিকে বীরু মস্তান তার ক্ষমতা ও দম্ভের অধিকারে গ্রামের পর গ্রাম দখলের খেলায় মেতে উঠল। শুধু তাই নয়, বিভিন্ন রকমভাবে গ্রামের লোকেদের ওপর অত্যাচার চালাতো। গ্রামের প্রতিটা মানুষ তার অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে উঠল। গ্রামের প্রতিবাদী মেয়ে ঝিমলির গ্রামের প্রতিটা মানুষের আর্তকান্না, অসহায় মুখগুলো তার সামনে ভেসে উঠল এবং ভেতরে ভেতরে রাগে গর্জে উঠল। কিন্তু ঝিমলি অনেক কষ্টে নিজেকে সামলে নিল। এর কিছুদিন পরে বীরু মস্তান গ্রামের একটি 10-12 বছরের মেয়েকে নিজের ডেরায় তুলে নিয়ে এলো এবং বীরু মস্তান তার সাঙ্গপাঙ্গদের বলল, তোদের বলে রাখছি, যাকেই দিস না কেন এর দামটা একটু চড়া দামে ঠিক করবি। এরপর বীরু মস্তান মেয়েটির কাছে তার গ্রামের সমস্ত খবর নিল। এরপর ঝিমলির কথা জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটি ঝিমলির কোনো কথাই বীরুকে বলতে চাইল না। কারণ ঝিমলি দিদি যে তাদের প্রাণ, বিশ্বাস, ভালোবাসা। গ্রামের মানুষরা এটাই ভাবে, নিজেদের জীবন যায় যাক, কিন্তু বীরু মস্তান যেন ঝিমলি দিদির কোনো ক্ষতি করতে না পারে। এদিকে গ্রামের মেয়েটি ঝিমলির ব্যাপারে কিছু বলতে না চাওয়ায় বীরু এবং তার চামচাদের অত্যাচারের সীমা বাড়তেই থাকে। মেয়েটির গায়ে সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত তারা দিয়েছে। শরীরের এক একটা অঙ্গে পোড়া ছ্যাঁকার যন্ত্রণায় মেয়েটি যখন চিৎকার করে উঠল তখন গোটা গ্রামের মানুষ আঁতকে উঠল। ইতিমধ্যে ঝিমলির কানে সমস্ত ঘটনাটাই পৌঁছে গেল। আসলে বীরু মস্তান ঝিমলিকে ভয় পেয়েছে, তার বিনাশের সময় এসে গেছে। বীরু মস্তান ভাবতে লাগলো, ঝিমলি যদি তার জায়গা দখল করে নেয় তাহলে তার আধিপত্য শেষ হয়ে যাবে। তাই ঝিমলিকে আগে গ্রাম থেকে সরাতে হবে, এই ছক তৈরি করেছিল। কিন্তু যে গ্রামকে ঝিমলি মায়ের মতো ভালোবাসতো সেই গ্রামের একটা মানুষের চোখের জল সে আর ফেলতে দেবে না। সে তার গ্রামের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, আজ যদি বীরু মস্তানের বিনাশ না করতে পারি তাহলে আমি আমার নিজের বিনাশ করে ফেলব। এই প্রতিজ্ঞা করে ঝিমলি গ্রামের ভেঙে পড়া প্রতিটা মানুষকে একসঙ্গে করে বলে দিল, তোমরা তোমাদের ঢাল, তলোয়ার, লাঠি, সোঁটা, বল্লভ যা আছে সঙ্গে নিয়ে চলো। কিন্তু দিনের বেলায় বীরু মস্তান তার ডেরায় থাকে না। বীরুর যত রকম অত্যাচার রাতেই চলতে থাকে। সেই জন্য ঝিমলিকে তার দলবল নিয়ে রাতেই যেতে হবে তার ডেরায়। এরপর দিনের শেষে যখন অন্ধকার নেমে এলো তখন গ্রামের লোকজন এসে বলল, দিদি, বীরু মস্তানকে দেখলাম তার ডেরায় ঢুকলো। অত্যাচার শুরু হওয়ার আগেই ঝিমলি তার দলবল নিয়ে যেতে চায়। ঝিমলি গ্রামের সবাইকে নিয়ে একসঙ্গে এক জায়গায় ছিল, বীরু মস্তানের আসার অপেক্ষা করছিল। এরপর ঝিমলি সবাইকে ইশারা করলো, চলো সবাই একসাথে। প্রতিবাদী ঝিমলি বলল, আমি থাকবো সামনে, তোমরা আমার পেছনে এসো। এই বলে গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে মশাল হাতে সবাই হই হই করে মস্তানের ডেরার দিকে এগোতে লাগলো।
এদিকে যথারীতি বীরুর কানে খবর পৌঁছে গেল ঝিমলি তার গ্রামের লোকজন নিয়ে বীরুর ডেরার দিকেই এগোচ্ছে। বীরু খানিকটা অবাক হলো তো বটেই, আর খানিকটা ব্যঙ্গের সুরে হা হা করে হেসে উঠল আর কুরুচিকরভাবে বলে উঠল, বাহ বাহ, হে তো দেখছি ভাত না চড়িয়েও কাকেদের দল এসে হাজির। হ্যাঁ, আমিও দেখতে চাই যে কে সেই ঝিমলি যার এত বড় বুকের পাটা যে সে আমার সামনে দাঁড়ানোর সাহস করে। এই কথা শেষ হতে না হতেই বাইরে থেকে হুঙ্কার এলো, এই বীরু মস্তান, বেরিয়ে আয় তোর ডেরা থেকে। প্রতিবাদী ঝিমলি রাগে গর্জে উঠল আর বলতে লাগলো, আজ গ্রামের প্রতিটা মানুষের চোখের জল, খেটে খাওয়া মানুষের রোজগারের ভাগিদার, মায়েদের কোল শূন্য করে শিশুকে কেড়ে নিয়ে বিক্রি করা সব কুকাজের হিসাব আজ শেষ করব, বেরিয়ে আয়। বীরু মস্তান হুঙ্কার দিতে দিতে বেরিয়ে আসলো ডেরার ভেতর থেকে। বীরু ঝিমলিকে দেখে বলল, হো, তাহলে তুই হলি ঝিমলি। এদিকে দুই দলের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়ে গেল। লাঠি সোটা নিয়ে দুই দলের মধ্যে তাণ্ডব শুরু হয়ে গেল। ঝিমলি বীরুকে বলল, আমাদের গ্রামের মেয়েটিকে তুই ফেরত দে। বীরু মস্তান হুঙ্কার দিয়ে বলে উঠল, যদি ফেরত না দিই তাহলে কি করবি ঝিমলি রানী আমার, বলে হা হা করে হেসে উঠল। এই কথা শুনে ঝিমলি রেগে গিয়ে বীরুকে বলল, শোন মস্তান বীরু, বেশি রক্তের গরম দেখাবি না, এরকম হাজার হাজার রক্ত প্রতিটা মেয়ের শরীর থেকে বেরিয়ে যায়, তোর ওই হুঙ্কারে আর ভয় পাই না, আজ অসুরের দমন করেই ছাড়ব। এই বলে ঝিমলি বীরুর ডেরায় ঢুকে নিস্তেজ নিথরে পড়ে থাকা মেয়েটিকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো ঝিমলি। তখন বলল, আমার বোনকে যেভাবে কষ্ট দিয়েছিস, তোর নিয়তি তার থেকেও বেশি কষ্ট দেবে তোকে। গ্রামের লোকজন আজ সোচ্চার হয়ে উঠেছে, তারা প্রতিবাদ করতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। আমার আর কিছু করতে হবে না, আমি শুধু তাদের পাশে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখাবো, সাহস জোগাবো, দেখ এবার তোর কি হয়। এরপর গ্রামের লোকজন বীরু মস্তানের উপর চড়াও হয় এবং প্রায় আধ মরা করে গ্রামের পাশে গভীর জঙ্গলে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং কিছু সময়ের মধ্যেই বীরু মস্তানের দেহটি আর দেখা গেল না। বাঘ সিংহের দল এসে বীরুর দেহটি টেনে নিয়ে গেল আরও গভীর জঙ্গলে। বীরুর দেহটি আর দেখা গেল না। সবাই ধরেই নিল যে বীরু বাঘ সিংহের ভোগে চলে গেছে। এরপর গ্রামের লোকজন নির্ভয়ে সচ্ছলভাবে বসবাস করতে লাগলো। গল্পে শেষে বলি, যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভোগ করতে হবে। সমাপ্ত।